ওয়েলকাম টু এমডব্লিউবিসিএস। আজকে আমরা কিছু ফার্স্ট ইয়ারের কিছু কাট অফ এবং প্রিলিমসের যে সাবজেক্টসগুলো, যে কোর সাবজেক্টসগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং প্রিলিমস ক্র্যাক করার জন্য স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত সেটাও আমরা আজ আলোচনা করব। তো এক্ষেত্রে আমরা যদি কাট অফটা অ্যানালিসিস করি, এটা একটা জেনারেলাইজ কাট অফ দেওয়া হয়েছে। অর্থাৎ এটা শুধুমাত্র এটা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য দেওয়া হয়েছে। আমি বাকিদের জন্য, যেমন বাকি যে ক্যাটাগরি আছে ওবিসি, এসসি, এসটি, এদের জন্য আলাদা করে দেখাইনি। এবং তার রিজন হচ্ছে আমরা যারা প্রিপারেশন নিই সাধারণত তারা এই জেনারেলাইজ যে কাট অফটাকে আছে সেটাকে টার্গেট করি, এবং সেটাকে টার্গেট করে আমাদের প্রিপারেশন নিই। আহ, সেক্ষেত্রে আমরা যদি লাস্ট ইয়ারে কাট অফ দেখি, সেক্ষেত্রে 101.25 এটা হচ্ছে লাস্ট ইয়ারে কাট অফ, এবং 2022-এ কাট অফ 130। সেক্ষেত্রে এখান থেকে যখন এখানে গেছে সেটা মনে হতে পারে যে এটা অনেকটা কম। বা এখান থেকে আমরা 121 থেকেও যদি দেখি তাহলে সেটাও এখানে অনেক কম। বাট এখানে যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিশেষ করে 2023-এর কোশ্চেনটা দেখো, তাহলে সেটা তোমরা সহজেই বুঝতে পারবে যে কেন এখানে এখানে একটা কাট অফটা এতটা কম এসছে। আর কাট অফ জেনারেলি কম বেশি যেটা হয় সেটা হচ্ছে কম্পিটিশন কেমন হচ্ছে বা কোশ্চেন প্যাটার্ন কেমন আসছে, এটা নিয়ে খুব একটা ঘাবড়ানোর কিছু নেই। যদি কোশ্চেন সহজ হয় তাহলে কাট অফ বেশি হবে, এবং যদি কোশ্চেন কঠিন হয় তাহলে কাট অফ কম হবে। এবং লাস্ট ইয়ার আমরা যে লাস্ট যে 5 বা 6 ইয়ার যে কাট অফ যেটা আছে, সেখানে আমরা যদি দেখি, যেখানে 2018-তে 97, 2019-এ 105, 2020-তে 127, 2021-এ 121, এবং সেখান থেকে আস্তে আস্তে কাট অফ বাড়ছে। আমি যদি এইটা 2023টাকে যদি আমি বাদই দিই, তাহলে জেনারেলি দেখা যায় যে এখান থেকে এই 2022 পর্যন্ত কাট অফটা বরাবরই বেড়েছে। এবং সেক্ষেত্রে 200-র মধ্যে 130 নাম্বার, সেটা একটা হিউজ ডিমান্ড পিএসসির তরফ থেকে। এবং আমাদের এইটাকে যদি ফুলফিল করতে হয়, সেক্ষেত্রে আমাদের একটা সঠিক স্ট্র্যাটেজি থাকতে হবে, এবং ফোকাস করতে হবে যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেগুলো কোথা থেকে বেশি কোশ্চেন আসে, কোশ্চেন প্যাটার্ন কেমন হচ্ছে, এটাকেও আমাদের ফোকাস করতে হবে। এবার আমরা প্রিলিমসের যে সাবজেক্টসগুলো আছে, কোর সাবজেক্টসগুলো, সেগুলো যদি আমরা দেখি, তাহলে এখানে প্রিলিমসে টোটাল 200 নম্বরের পরীক্ষা হয়। এবং প্রিলিমসের যে কোর সাবজেক্টগুলো আছে তার মধ্যে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি প্লাস ইকোনমি, ইংলিশ, জেনারেল সায়েন্স, ম্যাথ, জিআই অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এক্ষেত্রে হিস্ট্রির মধ্যে আমরা যদি দেখি, তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই দুটো মিলে আছে 50 নাম্বার। জিওগ্রাফি ইন্ডিভিজুয়াল 25। এখানে জিওগ্রাফির মধ্যে শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আছে, প্রিলিমসের ক্ষেত্রে আলাদা করে মেনশন করা আছে, মেন্সের ক্ষেত্রেও তাই। বাট প্রিলিম পলিটির ক্ষেত্রে, পলিটি এবং ইকোনমির ক্ষেত্রে এই দুটো মিলে 25 হচ্ছে, এবং সেক্ষেত্রে কোনো বছর পলিটির 15টা কোশ্চেন এসছে, ইকোনমিতে 10টা, বা উল্টোটা কোনো বছর হয়েছে। তবে পলিটি নিয়ে জেনারেলি অনেকের বার্ডেন থাকে না, বাট বার্ডেনটা হয় ইকোনমি নিয়ে। ইকোনমিতে যে প্রবলেমটা হচ্ছে, যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। বাট এখানে একটা কথা বলবো যে ইকোনমি ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, ইকোনমিতে যদি আমি একবার যদি বুঝে যাই ব্যাপারটা, তাহলে সেক্ষেত্রে খুব সহজ হয়ে যায়। কারণ ইকোনমি থেকে খুব একটা কঠিন কোশ্চেন না হলেও ডিরেক্ট কোশ্চেন হয়ে যায়, বা কিছু কিছু ক্ষেত্রে যদি কনসেপ্টের উপর বেস করে কোশ্চেনগুলো আনসার করা যায়। তাহলে এই যে চারটে আছে কোর্স সাবজেক্ট, এই চারটে কোর্স সাবজেক্টে মিলে আছে 100 নাম্বার। সেক্ষেত্রে আমাদের টার্গেট তো 85+90 তো থাকা উচিত। হিস্ট্রিতে সবসময় টার্গেট করতে হয় 50 নাম্বার, কারণ হিস্ট্রিতে আমাদের যে এটা পুরো স্ট্যাটিক পোর্শন, আমরা অনেক শুরু থেকে এটা পড়ি। এবং এক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে 25 নাম্বার আছে, এবং ইন্ডিয়ান হিস্ট্রি যেটা আছে, অর্থাৎ আহ, এখানে অ্যানশিয়েন্ট হিস্ট্রি বা অ্যানশিয়েন্ট হিস্ট্রি এবং মিডিয়েভাল হিস্ট্রি যেটা আছে, আম, সেক্ষেত্রে এই দুটো মিলে জেনারেলি 15-20 থাকে। এবং আর কিছু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে এক্ষেত্রে আরও কিছু কোশ্চেন এখানে দেওয়া হয়। বাট এখানে আলাদা করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে হয়তো 30 নাম্বার কোনো বছর এলো, বা এখান থেকে 15-20 নাম্বার এলো। মধ্যযুগের যে ইতিহাস থেকে আছে, সেখান থেকে এটা মিলে 50। এটাকে খুব ভালোভাবে ফোকাস করতে হবে। সেকেন্ড হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে শুধু ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও আছে। পলিটি, ইকোনমি এটা বললাম। ইংলিশের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে ইংলিশের এই যে চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি,
এবং তার সাথে কিছু ফিল ইন দ্য ব্লাঙ্কস এগুলোও আছে। এটা মিলে 25 নাম্বার থাকে। জেনারেলি কেউ যদি 15ও পায় তাহলে সেটাও এখানে ভালো স্কোর ধরা যায়। জেনারেল সায়েন্স যেটা আছে এখানে একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে জেনারেল সায়েন্সের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে হচ্ছে কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, বায়োলজি আবার এনভায়রনমেন্টাল সায়েন্স আছে ওর মধ্যে, আবার ফিজিক্স আছে। তো এই ক্ষেত্রে 4টে চ্যাপ্টার মিলে 25 নাম্বার, এটা অনেকটা জায়গা কভার করে জেনারেলি। চ্যাপ্টারগুলো আমি যদি দেখি তাহলে এক একটা সাবজেক্টের মধ্যে হয়তো 15 থেকে 20টা করে চ্যাপ্টার রয়েছে। যদি আমরা বায়োলজি শুরু করি তাহলে সেখানে দেখবো আমাদের কতগুলো চ্যাপ্টার হয়ে যাচ্ছে, বা ফিজিক্সের ক্ষেত্রে অনেকগুলো চ্যাপ্টার, বা কেমিস্ট্রির ক্ষেত্রেও। সেক্ষেত্রে এইটা অনেকের মনে হতে পারে যে এইটা হচ্ছে স্কোর কম, বাট এখানে আমি একবার যদি পড়ে নিই, কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিই, তাহলে সেখান থেকেও আমার এখান থেকে 15 থেকে 20 নাম্বার পাওয়া যেতে পারে। ম্যাথ জিএর ক্ষেত্রেও একই রকম ব্যাপার। ম্যাথ জিএর ক্ষেত্রে এখানে জেনারেলি 20 প্লাস টার্গেট রাখা উম, উচিত সবার জন্যই। যদি 20-র নিচে কম হয়ে যায় ম্যাথ জিএর ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটা একটা মাথা ব্যথার কারণ হতে পারে। এখানে যেমন হিস্ট্রির ক্ষেত্রে যখন এখানে 40-এর নিচে যদি নাম্বার নেমে যায়, আমি পরবর্তীকালে মক টেস্টের কথা বলবো, সেখানে এগুলো নিয়ে দেখবো আলোচনা বা অ্যানালিসিস করা হবে পরবর্তীকালে। যদি দেখা যায় যে এখানে 50-এর নিচে কমে আসছে, সেক্ষেত্রে সেই 50-এর নিচে, এই 40-এর নিচে আসছে, সেটা একটা মাথা ব্যথার কারণ হতে পারে প্রিলিমস ক্র্যাক করার জন্য। এখানে অনেকে বলে যে হিস্ট্রি যার প্রিলিমস তার একটা কথা আছে। তো কেন সেটা তোমরা এখানে বুঝতে পারছো, যে এত বড় নাম্বার, অর্থাৎ 25% কন্ট্রিবিউশন, 25% নাম্বার আসছে তোমার হিস্ট্রি থেকে শুধুমাত্র। আর জিওগ্রাফি, পলিটি থেকে 25% নাম্বার, এইটা হচ্ছে টোটাল 50%। এই 100 নাম্বারটা হচ্ছে 50% নাম্বার। বাকি যেটা আছে ম্যাথ জিএ প্লাস, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সও আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এখানে এইটা নিয়ে শুরু থেকে অনেকে খুব ভাবে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে করবো। বাট আমি বলবো যে এই 4টে কোর সাবজেক্ট আগে ভালো করে শেষ করো, তারপরে জেনারেল সায়েন্সটাকে ধরো, এবং তার সাথে সাথে ম্যাথটাও করে যাও, তাহলে এই এই 150 নাম্বার কমপ্লিট হয়ে থাকবে। তারপরে ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোকে সাইমালটেনিয়াসলি পড়ো। অর্থাৎ এই যে 25 নাম্বার, এখানে তোমার 10 থেকে 15 নাম্বার, এবং এই যে 25 নাম্বার আসছে, এখানে যদি 10 থেকে 15 নাম্বার তুমি যদি পেয়ে যাও, তাহলে সেটা অনেক বেশি বেনিফিশিয়াল। তার সবার আগে আমাদের এই 4টেকে ফোকাস করতে হবে। এবং তারপরে আমাদের জেনারেল সায়েন্সটাকে ধরে এবং ম্যাথ জিআইটাকে, এগুলো আস্তে আস্তে শেষ করে, তারপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশটাকে ফোকাস করতে হবে। কারণ ইংলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক পড়ি, বাট এটা আউটপুটটা অনেকটা কমে যায়। তার জন্য আমি বলবো যে আগে স্ট্যাটিক পোর্শনটা ভালো করে শেষ করো, এবং তার রিলেটেড যে পিওয়াই কিউ আছে সেগুলোকে শেষ করতে হবে। এবং এবং তারপরে রিভিশন মক টেস্ট, এগুলো আমি বলছি আরেকবার পরে। আহ, এবার আমি যদি স্ট্র্যাটেজির ক্ষেত্রে আসি, তাহলে সেক্ষেত্রে স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আমি আগের স্লাইডে বলেছি যে আমাদের যে কোর সাবজেক্টগুলো আলোচনা করা হয়েছে সেগুলোর মধ্যে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি প্লাস ইকোনমি, এগুলো মিলে 100 নাম্বার হচ্ছে। এবং তারপরে সেই 100 নাম্বার যেটা আসছে, এই 100 নাম্বারের চ্যাপ্টারটাকে ভালো করে রিভিশন হওয়ার পরে সেই পাস্ট ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করব। বা আমরা যদি সেরকমভাবে, এখন তো সবগুলো যদি শেষ না হয়, তাহলে মক টেস্ট দেওয়াটা জেনারেলি ঠিক হবে না। আহ, তার জন্য আমাদের বাকি যে চ্যাপ্টারগুলো আছে, বাকি যে সাবজেক্টগুলো আছে, ইংলিশ, জেনারেল সায়েন্স, এবং ওগুলোকে শেষ করার পরে আমাদের মক টেস্ট শুরু করতে হবে। এবার মক টেস্ট, শুধুমাত্র আমি যে মক টেস্ট দিলাম, সেই মক টেস্টটা দেওয়ার পরে আমাদের ওটাকে ছাড়লে হবে না। মক টেস্ট দেওয়ার পরে সে মক টেস্টগুলোকে অ্যানালিসিস করতে হবে, অর্থাৎ মক টেস্টে কোন জায়গাটা আমাদের কোশ্চেন ভুল হচ্ছে, বা কোন জায়গাগুলো আরেকটু ফোকাস করা উচিত, কোথায় এগুলো খুব অল্পের জন্য মিস্টেক হয়ে যাচ্ছে, বা কোনো সিমিলার যদি কোশ্চেন এসে যায়, বা সিমিলার আনসার আসছে, সেখানে যদি ভুল হয়ে যায়, তাহলে সেগুলোকে আমাদের অ্যানালিসিস করতে হবে, এবং সেই মিস্টেকগুলো যাতে দুবার না হয় সেদিকেও খেয়াল করতে হবে। এবং প্রথমে আমরা রিভিশন দিয়ে শুরু করব, তারপর প্রিভিয়াস এর কোশ্চেন দেবো, তারপর মক টেস্ট দেবো, তারপর মক টেস্টগুলোকে অ্যানালাইসিস করার পর আমরা অ্যাগেন রিভিশন করব। অ্যাগেন রিভিশন, এই যে এইটাকে যদি আমরা যদি 1-1.5 মাস যদি কন্টিনিউ করে যাই এই স্ট্র্যাটেজিটাকে, তাহলে আমার মনে হয় না যে প্রিলিমসটা ক্লিয়ার করা খুব একটা প্রবলেম হবে। এবার এখানে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা কথা বলতে চাই। এখানে এখানে প্রবলেম যেটা হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট এখানে সবার জন্য আলাদা আলাদা। এখানে কেউ খুব আর্লি রাইজার,
কেউ বা রাত্রে লেট করে পড়ে, বা কেউ ওয়ার্কিং পার্সন, কেউ নন ওয়ার্কিং পার্সন। নন ওয়ার্কিং পার্সন ইন দ্য সেন্স হয়তো কেউ কোনো স্টুডেন্টস, সেক্ষেত্রে তার জন্য টাইম ম্যানেজমেন্ট আলাদা হয়, বাট সবাই সবারটা নিজের মতো করে সুবিধা করে অ্যাটলিস্ট 3 ঘন্টা যেন তিন 3 ঘন্টা যেন পড়া যায় সেটাকে আমাদের ফোকাস করতে হবে। যারা কাজে যারা ওয়ার্কিং পার্সন তাদের ক্ষেত্রে ওয়ার্কিং টাইম অনুযায়ী তারা সেইটাকে তারা অফিস বা অন্য কোনো কাজের সাথে যারা যুক্ত আছে তারা সেগুলোকে ম্যানেজ করতে হবে। সকালের টাইম যদি পায় তো সকালে পড়াশোনা করবে, রাত্রে টাইম পাবে। বাট যারা নন ওয়ার্কিং পার্সন আছে ওই বাড়িতে থাকে, আহ, সেক্ষেত্রে তাদের জন্য তো একটু বেশি সুবিধে, সেটা হচ্ছে যে টাইমটাকে অনেকটা টাইম পেয়ে যায়, বাট অনেক টাইম পেলে টাইমটাকে ম্যানেজ করাটাও জানতে হবে। যে অনেকে খুব সকাল সকাল উঠে পড়তে বসে, বা অনেকে আবার রাত জেগে পড়ে। আহ, সেক্ষেত্রে তার সুবিধা মতো তাকে সেটা নিয়ে দেখতে হবে যে আমার কোন টাইমে আমি আহ, বেশি আমার জন্য আউটপুটটা বেশি হচ্ছে, সেটাকে ফোকাস রাখতে হবে। মর্নিংয়ে যদি কেউ যদি সকালবেলা যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি পড়তে পারে তাহলে সেটা খুবই ভালো। ভালো ভালো ইন দ্য সেন্স তার জন্য সেটা আউটপুট অনেক সময় দেখা গেছে বেশি হয়। বাট নাইটেও ঠিক আছে, যার যেমন অভ্যেস, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে দেখবে যেন অ্যাটলিস্ট 3+ আওয়ার যেন কমপ্লিট হয় প্রত্যেক দিন। কারণ এখানে আমাদের এই সাবজেক্টগুলো যদি দেখি তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অনেক অনেক এমসিকিউ আমাদের সলভ করতে হবে। তো অনেক এমসিকিউ সলভ করার মধ্যে আম, উম, আহ, সেগুলো কিছু অনেক এমসিকিউর মধ্যে কিছু কিছু মিস্টেক গুলো হবে, সেগুলো নিয়ে আবার বসতে হবে আলাদা করে, সেগুলো রিভিশন করতে হবে, খাতায় আলাদা করে দরকার হলে লিখতে হবে। আহ, তার জন্য অনেকটা সময় লাগবে। শুধুমাত্র এই 3 ঘন্টা আমি যদি রিভিশন প্লাস মক টেস্টে দিই, তার বাইরেও দেখবি অনেকটা সময় আমাদের লেগে যাচ্ছে বাকি কোশ্চেনগুলো সলভ করার জন্য, বাকি কোশ্চেনগুলো আলাদা করে দেখার জন্য, সেই কোশ্চেনগুলো খাতায় লেখার জন্য। তো এই টাইম ম্যানেজমেন্টটা একটা খুব বড় জায়গা, আর এখানে ডিসিপ্লিনটা খুব ম্যাটার করে। আমি প্রত্যেকটা দিন আমি পড়ছি কিনা, প্রত্যেকটা দিন আমার এখানে সাবজেক্টের সঙ্গে যুক্ত আছি কিনা, বা কোশ্চেন সলভ করছি কিনা। হতে পারে কোনো একদিন যদি আমার হচ্ছে না, বা ব্যাপারটা আমি ম্যানেজ করতে পারছি না, কোনো একটা প্রবলেম, বাট সেটা জেনুইন প্রবলেম। হয়তো কিছু হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা শরীর খারাপ, বা কারোর জন্য কোথাও যেতে হলো, সেই ব্যাপারটা আলাদা। বাট আমি ওইটাকে আমি ওইটা ধরবো না, ওগুলো থাকবেই। বাট তার বাইরে আমার যে সময়গুলো পাচ্ছি সেখানে আমার এই জায়গাটাকে আমার ফোকাস করতে হবে। যে রিভিশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মক টেস্ট অ্যানালিসিস করতে হবে, রিভিশন আবার রিভিশন করতে হবে। এবং টাইমটাকে তোমরা তোমাদের মতো করে গুছিয়ে নেবে, যেন অ্যাটলিস্ট থ্রি প্লাস আওয়ার্স আমাদের কমপ্লিট হয় প্রত্যেক দিন। তাহলে দেখবে একটা কিছুদিন পরে দেখবে যে যখন মক টেস্ট দিচ্ছে তখন একটা ডিসেন্ট স্কোর তোমরা পাবে। ডিসেন্ট স্কোর তোমরা পাবে, এবং পরবর্তীকালে দেখবে প্রিলিমসে ক্র্যাক করা খুব একটা অসুবিধা হবে না। এবং মনে হয় 130+ নাম্বার, 130+ নাম্বার যদি কেউ মক টেস্টে পেয়ে থাকো শুরুর দিকে দিকে, তাহলে তার জন্য তো ব্যাপারটা খুবই ইজি হয়ে যায় পরবর্তীকালে। কারণ এখান থেকে 130 থেকে 140 নাম্বার যদি কেউ পায়, তার জন্য অনেকটা সেফ স্কোর বলা যেতে পারে প্রিলিমসের জন্য। আর থ্যাংক ইউ ফর লিসেনিং মি। অ্যান্ড একটা জিনিস বলতে চাইছি, প্রিলিমস হচ্ছে খুব সম্ভবত মার্চে, যে আমাদের টেন্টেটিভ ডেটটা দেওয়া হয়েছে সে মার্চে হবে, অথবা ফার্স্ট উইক যদি না হয় সেকেন্ড উইক হলে। তাহলে এখন থেকে তোমরা 1 মাস আর ওদিকে 10 দিন, 40 দিন, খুব সম্ভবত 40 দিন পাচ্ছ। তো 40 দিন প্রত্যেকটা দিন আমি যদি মাল্টিপ্লাই যদি 3 আওয়ার্স করি, তাহলে সেটা আমাদের 120 ঘন্টা, বা এটাকে আরও বাড়াতে হবে। তো 120 ঘন্টা টাইমটা অনেকটা এফেক্টিভ হবে যদি তোমরা ওইভাবে যদি সাবজেক্ট ওয়াইজ যদি ফোকাস করো। এবং আশা করি এটা এইভাবে এই 40 দিন পড়লে তাহলে বাকি যে প্রিলিমসের যে কোশ্চেন্সগুলো সলভ করলে, মক টেস্টগুলো দিলে, আর আশা করি প্রিলিমস ক্লিয়ার করতে অসুবিধা হবে না। থ্যাংক ইউ।